হরেনের মৃতদেহ আর তার পায়ের কাছে বসে রইল গজেন। বাকিরা সবাই চলে গেল চিতার জোগাড় করতে। চিতার সঠিক কাঠ জোগাড় করে সেগুলি দিয়ে চিতা তৈরি করে অজান্তেই রাত 12টা পেরিয়ে গেল। দূরের গির্জা থেকে শোনা গেল রাত 12টার ঘণ্টা। আর কেউ সেটা নিয়ে না ভাবলেও বয়স্ক মানুষটির ভ্রু কুঁচকে গেল। যতই বাবা হোক, এখন সে তো মৃত, আবার তার মধ্যে শ্মশান। গজেনের কিন্তু বেশ ভয় ভয় করছিল। মাঝে মাঝেই বাবার নিষ্প্রাণ মুখটার দিকে তাকিয়ে দেখছিল গজেন। গজেনের যেন মনে হলো একটা কালো ছায়া ওই দূরের গাছটার পিছনে দাঁড়িয়ে আছে। আবার পরক্ষণে ঠান্ডার নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ল। ফিস ফিস করে কেউ যেন নাম ধরে ডাকছে, গজেন, শুনছিস আমার আওয়াজ? গজেন শুধু বারবার অন্ধকারে এদিক ওদিক দেখছে। গজেন, এই গজেন, একবার এদিকে শোন তো। এ তো জেঠু গোলা। জেঠু আমাকে ডাকছে কেন? চিতা সাজানোর মনে হয় কোনো নিয়ম হবে। আমি ছেলে, তাই হয়তো কিছু বলতে চাইছে। গজেন উঠে চলেই যাচ্ছিল, ঠিক তখনই মনে পড়ে গেল জেঠু তো বলেছিল মৃতদেহ ছেলে একদম না নড়তে, কিন্তু জেঠুই আবার ডাকলো। গজেন যাবে কি যাবে না এইটা ভাবছে, ঠিক তখনই আবার শুনতে পেল, গজেন, আরে গজেন, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি একবার সময় দিকে। না, খুব দরকারি বলেই মনে হচ্ছে, না হলে জেঠু তোমার তো ডাকবে না। শুনেই আসি কি বলছে। গজেন আর কিছু না ভেবেই মৃতদেহকে একা রেখেই চলে গেল জেঠুর কাছে। গজেন চলে যাওয়ার পরেই যে গাছটার নিচে হরেনের মৃতদেহটা ছিল, সেই গাছ থেকে ধীরে ধীরে নেমে এলো একটা কালো রঙের ভয়ঙ্কর ছায়া। তার চোখে লোলুপ দৃষ্টি হরেনের মৃতদেহের দিকে তাকিয়ে। সেই ভয়ঙ্কর চেহারাটি নিচু হয়ে হরেনের গায়ের গন্ধ শুঁকল। কিছু সময় পর চোখের নিমেষে ওর শরীরের সাথে মিশে গেল। জেঠু, জেঠু, তুমি আমায় ডাকছিলে কেন? বয়স্ক লোকটি গজেনকে সেখানে দেখে বেশ অবাক হলো। গজেন, তুমি এখানে? মৃতদেহ একা রেখেই চলে এলে? বলেছিলাম না কোনোভাবেই দেহকে একা রেখে না আসতে। এদিকে রাত 12টাও বেজে গেছে, দেখছো না? কিন্তু আপনি তো আমাকে দুবার ডাকলেন। আমি ডেকেছি, কই না তো। গজেন এবার কি করে বোঝাবে যে সে একবার নয় বরং দুবার সেই বয়স্ক লোকটির গলার আওয়াজ পেয়েছে। গজেন, তোমার বাবার দেহ ছেড়ে রেখে এসে তুমি ভীষণ ভুল করেছো। এখনই ওখানে চলো। সেখানে গিয়ে দেখে মরার খাট ফাঁকা পড়ে আছে, ওখানে কোনো মৃতদেহই নেই। এ কি, আমার বাবার দেহ কই? আমি ঠিকই ভয়টাই পেয়েছিলাম বাবা। হরেনের দেহ এখন ওর। আমার বাবার দেহ ওর মানে? যেহেতু আমি তো কিছুই বুঝতে পারছি না। বয়স্ক লোকটি আরো কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় গাছটির পিছন থেকে বেরিয়ে এলো হরেন। এই যে হরেন, যে নাকি মরে গিয়েছিল, এখন সে সবার সামনে দাঁড়িয়ে। ধীরে ধীরে তার মুখে ফুটে উঠছে এক শয়তানের হাসি, যে কিনা 12 ঘন্টা আগেই মরে গেছে।
তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই যে যার মতো ভয় পেল। বাবা, দাঁড়াও গজেন, আর এক পাও এগিয়েও না। গজেন বাবা বলে এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই গ্রামের বয়স্ক লোকটি গজেনের সামনে এসে দাঁড়ায়। ও কিন্তু তোমার বাবা নয়, ও হলো। আরো কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই জীবিত হয়ে ওঠে আর বয়স্ক মানুষটির গলা টিপে ধরে। কিন্তু হরেনের কেবল মুখটা বদলে গিয়েছিল, বেরিয়ে এসেছে আর অন্য একটি ভয়ঙ্কর মুখ। নিমিষের মধ্যে বয়স্ক মানুষটির মাথাটা উড়িয়ে দেয়, ঠিক একটা পুতুলের মতো। উপস্থিত বাকিরা এমন দৃশ্য দেখার জন্য একদম তৈরি ছিল না। বয়স্ক মানুষটি ধপ করে মাটিতে পড়ে যায়। গ্রামের বাকিরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এমনকি গজেনেরও বুঝতে অসুবিধা হয় না ওটা তার বাবা নয়, বাবা হতেই পারে না। সবাই চিৎকার করে শ্মশান থেকে ছুটে পালায়। হরেনের দেহরূপী সেই ভয়ঙ্কর মূর্তি বয়স্ক মানুষটির রক্তে মাখা নিতর দেহটি নিয়ে শ্মশানের অন্ধকারে মিলিয়ে যায়। গজেন সহ যারাই সেই রাতে শ্মশানে গিয়েছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা গ্রামে এসে বলে। আর ছোট্ট গ্রাম ইছাপুরে কথাগুলো দাবানলের মতো চারপাশে ছড়িয়ে যায়। জেঠু কিন্তু সেদিন বারবার বলছিল বাবার দেহ ছেড়ে না আসতে, কিন্তু জেঠু গলা বহু নকল করে কি আমাকে ডেকেছিল সেটাই বুঝতে পারিনি। জেঠুই এর পিছনে একমাত্র কি কারণ ছিল বা কে ছিল সবটা জানতো, কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না লোকটা। আমাকে বাঁচাতে গিয়ে প্রাণটা দিল। এর জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। জেঠু তো ছেলে ছাড়া আর কেউ ছিল না, সে তার বাবাকে শেষবার দেখতেও পেল না। দাদা দাদা কোথায় থাকে আমি তো জানি, আজকে এই চিঠিতে সবটা লিখে পাঠাচ্ছি। গ্রামের সকল অধিবাসী একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। এর মধ্যেই আর এক সমস্যা শুরু হলো। গ্রামের মানুষদের গৃহপালিত পশুগুলি চুরি যেতে থাকে। এটা যে সেই ভয়ঙ্কর চেহারার কাজ তা কারোর বুঝতে বাকি থাকে না। তাই গৃহপালিত পশুদের ঘরের মধ্যে নিয়েই সন্ধ্যা হলেই ইছাপুর গ্রামের মানুষ দরজাতে খিল দিত। সেদিন ছিল শনিবারের এক রাত। নগেন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছে। গ্রামে সে একাই থাকত, বিয়ে থা করেনি, আর বাবা মাও এই পৃথিবীর মায়া ছেড়ে অনেক দিন পরপারে রওনা হয়েছেন। সে শহরে একটি চটের মিলে কাজ করে, আর মাসে একবার কি দুবার 3 দিনেকের জন্য গ্রামের বাড়িতে থেকে আবার শহরে ফিরে যায়। গ্রামের মানুষ এটা জানতো না সে শহরে থাকে, তাই কেউ তাকে গ্রামের ভয়াবহ অবস্থার কথা জানানোর সুযোগ পায়নি। নগেন বাস থেকে নেমে দেখে ইছাপুর গ্রামের চারপাশ শুনশান, একটা মানুষেরও দেখা নেই। গ্রামের একই অবস্থা, একটা মানুষও রাস্তায় নেই। ও কি, পটাইদার চায়ের দোকানও তো দেখছি বন্ধ। কিছু কি হয়েছে নাকি? নগেন নিজের মনেই কথাগুলো জিজ্ঞেস করে। ও এগিয়ে চলেছে নিজের বাড়ির পথে গ্রামের রাস্তা ধরে। বেশ কিছুটা এগোনোর পরেই পাশের জঙ্গল থেকে একটা খচমচ আওয়াজ হয়, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে ওর সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে। নগেন একবার সেদিকে তাকালো, একটা কালো ছায়াকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে ছায়াটা বেশ বড় আকারে, মানুষের মতো, কিন্তু চার পেয়ে কোনো জন্তু নয়। ওই কে রে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে আছিস? বাইরে বেরিয়ে আয় বলছি, নত ইট ছুড়ব। কোনো প্রতি উত্তর পেল না নগেন। তবে ছায়াটা বেরিয়ে এলো জঙ্গলের ভেতর থেকে। এ কি হরেন খুড়ো, তুমি এখানে?
এই জঙ্গলের ভেতর কি করছিলে? হ্যাঁ? আরে কি গো, চুপ করে রয়েছো কেন? নগেনের কথার কোনো উত্তর দিল না হরেন খুড়ো। তবে আদৌ কি সে হরেন খুড়ো নাকি অন্য কেউ?